হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তা হলো প্রাচীন ভারতীয় ইতিহাস গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে, বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সম্পর্কে। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। ঠিক আছে, তো দেখো প্রথমতম বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদান কি। ঠিক আছে, তো দেখো আমরা যে ইতিহাস রচনা করতে পারি, সেই ইতিহাস রচনা করতে যে উপাদানগুলি আমাদের সাহায্য করে, সেই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এই দুটো ভাগ কি কি উপাদানের, এক হলো প্রত্নতাত্ত্বিক উপাদান এবং আরেক হলো কি সাহিত্যিক উপাদান। ঠিক আছে, সাহিত্যিক উপাদান। তো উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে, এক ভাগ হলো প্রত্নতাত্ত্বিক আর এক ভাগ হলো কি সাহিত্যিক। তো সাহিত্যিক উপাদান কোনগুলো? যেগুলো আমরা লিখিত আকারে পেয়ে থাকি, যেমন গ্রন্থ। প্রাচীন কালের বহু গ্রন্থ থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি, তো সেই গ্রন্থগুলি হলো সাহিত্যিক উপাদান, সেগুলো আমরা লিখিত আকারে পেয়ে থাকি। ঠিক আছে, এছাড়া লিখিত বিবরণ বাদে অর্থাৎ মাটি খুঁড়ে খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত প্রত্ন সামগ্রীগুলিকে বা সামগ্রীগুলিকে কি বলা হয়? প্রত্নতাত্ত্বিক উপাদান বলা হয়। ঠিক আছে, তো বোঝা গেল প্রত্নতাত্ত্বিক উপাদান কি? যে জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি, অর্থাৎ মাটি খুঁড়ে পেয়ে থাকি, আবিষ্কার করে থাকি সেখান থেকে, অর্থাৎ যেমন প্রাচীন যুগের মানুষের ব্যবহার করা কিছু জিনিসপত্র, বাসনপত্র খনন কার্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো সেই খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত জিনিসপত্র থেকে আমরা তাদের ইতিহাস রচনা করতে পারি, তারা কিভাবে জীবন যাপন করতো তা জানতে পারি। তো এই যে উপাদানগুলি, এই উপাদানগুলিকে বলা হয় কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, এবারে দেখো বলা হয়েছে যে কেন প্রত্নতাত্ত্বিক উপাদান জরুরি। ঠিক আছে, সাহিত্যিক উপাদানের পাশাপাশি এই প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করেও কেন ইতিহাস রচনা করা হয়। তো দেখো বলা হয়েছে যে প্রাচীন ভারতের অনেক সাহিত্য মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই রচিত। ঠিক আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধর্মীয় জিনিসই জানতে পারি। ঠিক আছে, তাছাড়া এই যে সেগুলোতে কি রয়েছে, সঠিক সাল তারিখ হোক বা কালানুক্রমিক ধারাবাহিকতারও অভাব থাকে। ঠিক আছে, যে ধরো দুটি গ্রন্থ রচনা হয়েছে, কোনটি কোন সময়কালে, বা বলা যায় যে একে অপরের যে ঘটনাগুলি বা দুটি গ্রন্থের মধ্যে উল্লেখিত ঘটনাগুলি যদি আমরা মেলাতে বসি, তাহলে সেখানে কি হয়ে যায়? সাল তারিখের কিছু ভুল দৃষ্টান্ত আমরা দেখতে পারি। ঠিক আছে, বা কালানুক্রমিকও ভুল ধারণা পেয়ে থাকি। ঠিক আছে, তো এটা হলো সাহিত্যিক উপাদানের কিছু ত্রুটি। তো এই তাই কি করা হয়েছে যে বস্তুনিষ্ঠ ইতিহাস জানতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ওপর নির্ভর করা অপরিহার্য। তো গ্রন্থের মাধ্যমে যে ঘটনাগুলোর উল্লেখ আমরা পেয়ে থাকি, প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে সেগুলোকে আমরা সাজাতে পারি। ঠিক আছে, বা বলা যায় যে সঠিক ইতিহাস রচনা করতে পারি। সুতরাং বলা যায় যে সাহিত্যিক উপাদানের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক উপাদানও কিন্তু একান্তভাবে জরুরি প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য। কেননা প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের কিন্তু বিকৃত ইতিহাস রচনা করতে দেয় না। ঠিক আছে, একেবারে সঠিক এবং নির্ভুলযোগ্য ইতিহাস রচনা করতে সাহায্য করে প্রত্নতাত্ত্বিক উপাদান। তো প্রত্নতাত্ত্বিক উপাদানকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোন কোন উপাদানগুলিকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে বিবেচনা করে থাকি। যেমন দেখো, প্রথমতম হলো হচ্ছে যে লিপি বা লেখমালা হলো কি? প্রত্নতাত্ত্বিক উপাদান। দ্বিতীয়তম, খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত মুদ্রা হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। তৃতীয়তম, খনন কার্যের মাধ্যমে স্মৃতিস্তম্ভ বা বলা যায় যে স্তম্ভের ধ্বংসাবশেষ বা অট্টালিকার ধ্বংসাবশেষ বা বলা যায় যে প্রাসাদের ধ্বংসাবশেষ, তাও কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান। তো প্রত্নতাত্ত্বিক উপাদানকে বেশ কয়েক ভাগে ভাগ করা যায়, এখানে কয়েকটি ভাগ উল্লেখ করা হয়েছে: লিপি বা লিপিমালা, মুদ্রা এবং কি আবিষ্কৃত ধ্বংসাবশেষ। ঠিক আছে, তো দেখো লিপি কি? লিপি ক্ষেত্রে বলা যায় যে পাথর হোক, তামা হোক, ব্রোঞ্জ হোক, সোনা হোক, মাটি হোক, ঠিক আছে, প্রভৃতির গায়ে যখন কোনো কিছু খোদাই করা হয় বা লেখা হয়, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? লিপি বলা হয়। ঠিক আছে, যা সমসাময়িক যুগে সবচেয়ে প্রামাণ্য এবং কি অপরিবর্তনীয় ঐতিহাসিক দলিলপত্র। তো লিপি কি? পাথর, তামা, ব্রোঞ্জ, মাটি প্রভৃতির গায়ে যখন কোনো কিছু খোদাই করা হয় বা লেখা হয়, তখন তাকে আমরা কি বলি? লিপি বলি। তো লিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে: তাম্রলিপি, স্তম্ভলিপি, স্তম্ভের গায়ে কিছু খোদাই করা আছে, তো সেটা স্তম্ভলিপি। ঠিক আছে, তো লিপিগুলিকেও আবার বেশ কয়েক ভাগে ভাগ করা যায়।
তো এই লিপিগুলি যে সময়কালে রচনা করা হয়েছে সেই সময়কালের কিছু তথ্য আমাদের প্রোভাইড করে থাকে, ঠিক আছে। সুতরাং লিপি থেকেও আমরা ইতিহাস রচনা করতে পারি। তারপরে দেখো মুদ্রা, খনন কার্যের মাধ্যমে একাধিক মুদ্রা, বিভিন্ন রাজাদের সময়কালে মুদ্রা আবিষ্কৃত হয়, সেই মুদ্রাগুলিও আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে। যেমন দেখো বলা হয়েছে প্রাচীন রাজাদের জারি করা মুদ্রা, যা তৎকালীন অর্থনীতি, তারপরে ধর্মীয় বিশ্বাস এবং রাজবংশের সমসাময়িক বা সময়কাল নির্ধারণ করতে সহায়ক, ঠিক আছে। তো মুদ্রাগুলিতে রাজার নাম পেয়ে থাকি, যে রাজা ইস্যু করে, ঠিক আছে। তো সেই রাজার নাম উল্লেখ থাকে, সেই রাজা কোন সাল থেকে কোন সাল পর্যন্ত রাজত্ব করেছিল সেই সাল তারিখও আমাদের প্রোভাইড করে, ঠিক আছে, সম্পর্কে ইনফরমেশন। এছাড়া অর্থনীতি, অর্থাৎ সোনার মুদ্রা না তামার মুদ্রা, তা থেকে আমরা আর্থিক সচ্ছলতা সম্পর্কেও জানতে পারি। সুতরাং মুদ্রাও আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে সাহায্য করে। এছাড়া দেখো স্মৃতিস্তম্ভ বা ধ্বংসাবশেষ। তো মাটি খুঁড়ে পাওয়া প্রাচীন নগরী হোক, মন্দির হোক, দুর্গ হোক বা দৈনন্দিন ব্যবহারের তৈজসপত্র হোক, সে যুগের সমাজ চিত্র তুলে ধরে। অর্থাৎ এগুলি থেকেও আমরা কিন্তু তৎকালীন সময়ে প্রাচীন ভারতের বলা যায় যে ইতিহাস রচনা করতে পারি, ঠিক আছে। তো এই গেল প্রত্নতাত্ত্বিক উপাদানের শ্রেণী বিভাগ সম্পর্কে। এবারে আমরা একে একে আলোচনা করব এই লিপি থেকে আমরা কি জানতে পারি, লিপি কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে, মুদ্রা কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে ইত্যাদি, ঠিক আছে। তো দেখো প্রথমতম বা ফার্স্টে রয়েছে লিপি বা লেখমালা কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে। তো দেখো প্রথমতম বলা হয়েছে যে নির্ভরযোগ্যতা, অর্থাৎ লিপিগুলি সাধারণত সমসাময়িক কালে প্রস্তর বা তাম্রপত্রে খোদাই করা হতো বলে পরবর্তীতে এগুলি পরিবর্তন বা বিকৃত ঘটানোর প্রায় অসম্ভব ছিল, ঠিক আছে। তো গ্রন্থগুলি কি হয়ে যায়, প্রাচীনকালে যে ভাষায় রচনা করা হয়েছে তার থেকে সময়ে সময়ে আধুনিক ভাষায় অনুবাদ হতে থাকে, যার ফলে কিছু বিকৃত তথ্য উঠে আসে, ঠিক আছে। সুতরাং এক্সাক্ট বা বলা যায় যে সঠিক তথ্য আমরা কিন্তু গ্রন্থগুলি থেকে জানতে পারি না, ঠিক আছে। যে লেখক অনুবাদ করে সেই লেখক নিজের মতো করে সাহিত্যের কিছু পরিবর্তন ঘটিয়ে দেয়, কিন্তু এই যে লিপিগুলি, এই লিপিগুলিতে যে ভাষায় লেখা থাকে সেই ভাষা থেকে সরাসরি অনুবাদ করা হয় বলে আমরা সঠিক তথ্য জানতে পারি এই লিপিগুলি থেকে। এবং লিপিগুলিতে যে তথ্য হচ্ছে যে খোদাই করা থাকে সেই তথ্য কিন্তু পরিবর্তনও হয় না। তো সুতরাং আমরা কি নির্ভরযোগ্য তথ্য জানতে পারি এই লিপিগুলি থেকে। তারপরে অশোকের শিলালিপি, এই লিপির অন্যতম এক প্রধান উদাহরণ, ঠিক আছে। তো অশোকের কিন্তু একাধিক শিলালিপি আবিষ্কৃত হয়েছে, যেমন দেখো ব্রাহ্মী ও খরস্তি লিপিতে উৎকীর্ণ সম্রাট অশোকের শিলালিপিগুলো প্রাচীন ভারতের প্রথম প্রামাণ্য ও ধারাবাহিক ইতিহাস প্রদান করে। তো অশোকের সময়কালে একাধিক স্তম্ভলিপি বা বলা যায় যে শিলালিপি আবিষ্কৃত হয়েছে এবং শিলালিপি খোদাই করা হয়েছিল। সুতরাং সেগুলো থেকে আমরা সম্রাট অশোক সম্পর্কে জানতে পারি, তার ধর্ম পরিচয় সম্পর্কে জানতে পারি। সুতরাং প্রাচীন ভারতের প্রথম প্রামাণ্য ও ধারাবাহিক ইতিহাস আমরা তার এই শিলালিপি থেকে জানতে পারি। তারপরে দেখো রাজকীয় প্রশস্তি বলা হয়েছে যে এই যে লিপি, এই লিপির অন্যতম প্রধান উদাহরণ হলো কি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, ঠিক আছে, যেটি রচনা করেছিল তার সভাকবি হরিসেন, বা দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি, এটিও একটি লিপি, ঠিক আছে, থেকে রাজাদের রাজ্য জয় ও কৃতিত্বের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তো এগুলো হলো কি কতকগুলো লিপির উদাহরণ, ঠিক আছে, যেমন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি এবং কি অশোকের শিলালিপি। তো এগুলো তাদের সময়কালে রচনা করা হয়েছিল, সুতরাং তাদের সম্পর্কে নানা তথ্য আমাদের প্রোভাইড করে থাকে, ঠিক আছে, যেমন তাদের রাজ্য জয় বা সাম্রাজ্য বিস্তার এবং তাদের কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে পারি এবং কি ইতিহাস রচনা করতে পারি, ঠিক আছে। তো এই গেল লিপির গুরুত্ব সম্পর্কে, লিপি কিভাবে আমাদের সাহায্য করে। এবারে আমরা আলোচনা করব মুদ্রা কিভাবে আমাদের ইতিহাস রচনা করতে সাহায্য করে। যেমন দেখো প্রথমতম বলা হয়েছে রাজবংশের পরিচয় দেয়, অর্থাৎ ব্রাক্টীয়, গ্রিক, শক এবং কি কুষাণ রাজাদের ইতিহাস প্রধানত তাদের আবিষ্কৃত মুদ্রার ওপর ভিত্তি করে রচিত হয়েছে, ঠিক আছে। তো বিভিন্ন যে জাতি ছিল অর্থাৎ শক, কুষাণ, তাদের ইতিহাস আমরা মূলত এই
মুদ্রা থেকেই জানতে পারি। ঠিক আছে, তো এই মুদ্রায় তাদের রাজাদের নাম খোদাই করা থাকতো, সেই রাজাদের রাজত্বকাল খোদাই করা থাকতো, সুতরাং তা থেকে আমরা ইতিহাস জানতে পারি। তো তাদের সংক্রান্ত লিখিত বিবরণের চেয়ে মুদ্রাই বেশি আবিষ্কৃত হয়েছে বলে মুদ্রা থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি। তারপরে দেখো অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পরিচয় দেয় এই মুদ্রা। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে গুপ্ত যুগের প্রচুর স্বর্ণ মুদ্রা তৎকালীন ভারতের অভূতপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্যের প্রসারকে নির্দেশ করে। অর্থাৎ গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল, সুতরাং স্বর্ণ মুদ্রা থেকে কি বোঝা যায় যে গুপ্ত যুগে আর্থিক সচ্ছলতা ছিল। ঠিক আছে, এবং যদি কোনো সময়ে তাম্র মুদ্রা বা নিম্নমানের মুদ্রা প্রচলন থাকে তাহলে আমরা জানতে পারি যে আর্থিক সচ্ছলতা ছিল না। তারপরে দেখো এই মুদ্রা থেকে আমরা ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও জানতে পারি যে মুদ্রায় উৎকীর্ণ দেবদেবীর মূর্তি, অর্থাৎ মুদ্রাতে কিন্তু দেবদেবীর প্রতিকৃতিও অঙ্কন করা হয়। সুতরাং সেই যুগের ধর্মীয় সহনশীল বা রাজাদের ধর্মীয় বিশ্বাস বা সেই যুগের ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি। ঠিক আছে, সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রাও কিন্তু আমাদের সাহায্য করে। যেমন শক, কুষাণ, ব্রাক্তীয়, গ্রিক রাজাদের সম্পর্কে ইতিহাস রচনা আমরা মুদ্রা থেকেই করতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আরো বলা হয়েছে যে ধ্বংসাবশেষ ও নগর পরিকল্পনা থেকে আমরা ইতিহাস রচনা করতে পারি। যেমন সিন্ধু সভ্যতা থেকে একাধিক লিপি আবিষ্কৃত হলেও সেগুলির পঠোদ্ধার করা হয়নি। ঠিক আছে, যার ফলে আবিষ্কৃত ধ্বংসাবশেষ বা জিনিসপত্রের উপর নির্ভর করেই আমাদের ইতিহাস রচনা করতে হয়। যেমন দেখো বলা হয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে খনন কার্যের ফলে ভারতের ইতিহাস প্রায় 2000 বছর পিছিয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারোতে যে সভ্যতা ছিল তার যে অস্তিত্ব ছিল এত বছর আগে তা আমরা জানতে পারি। ঠিক আছে, এই খনন কার্যের মাধ্যমেই। যেমন দেখো বলা হয়েছে যে উন্নত নগর সভ্যতা ছিল, লিখিত পঠোদ্ধার না থাকায় এই সম্পূর্ণ ইতিহাস প্রত্নতাত্ত্বিক খননের ওপরই নির্ভরশীল। তো এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার ইতিহাস কিন্তু এই খনন কার্যের মাধ্যমে আবিষ্কৃত প্রত্ন সামগ্রীর ওপর নির্ভর করে রচনা করা হয়েছে। ঠিক আছে, যেহেতু লিখিত বিবরণ পাওয়া যায় না, কিন্তু যেগুলো পাওয়া গেছে সেগুলোর পঠোদ্ধার করা সম্ভব হয়নি তাই। ঠিক আছে, সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এছাড়াও দেখো শিক্ষা ও স্থাপত্যের ক্ষেত্রে বলা হয়েছে যে নালন্দা হোক, তক্ষশিলা হোক, সারনাথ হোক বা পাটলিপুত্র ধ্বংসাবশেষ হোক না কেন, প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এবং কি উন্নত স্থাপত্য শৈলী এবং নগর পরিকল্পনা গৌরবময় রূপ আমাদের সামনে উন্মোচন করে। অর্থাৎ এগুলো থেকেই আমরা ইতিহাস রচনা করতে পারি। ঠিক আছে, তাদের শিক্ষা ব্যবস্থা, নালন্দা, তক্ষশিলা, সারনাথে কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল, কাঠামো কি ধরনের ছিল, এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে বা প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমেই আমরা জানতে পারি। ঠিক আছে, সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার ক্লাস। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।